নমস্কার। গল্পকথক মিতার পরিবারে জানাই তোমাকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি আমাদের প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত সংসার ছোট গল্পটি। ছুটির সকাল। বাজার থেকে ফিরে খবরের কাগজের পাতায় চোখ বোলাচ্ছি। নিখিলেশ বাবু এসে হাজির, থমথমে মুখে। দু চোখে গনগন করছে রাগ। আগুনে নিঃশ্বাস ফেলছেন ঘন ঘন। পরনে সেই চিরাচরিত পোশাক, লুঙ্গি আর খদ্দর পাঞ্জাবি, হাতে সর্ষের তেলের ক্যান। অ্যালুমিনিয়াম পাত্রটি ঢং করে মেঝে নামিয়ে ধপাস করে সোফায় বসলেন নিখিলেশবাবু। গুমগুমে গলায় বলে উঠলেন, আমি আর সংসারে থাকছি না মশাই, ঢের হয়েছে। নিখিলেশ নন্দীকে আমার প্রতিবেশী বলা যায়। আগে আমার উল্টো দিকে ভাড়া থাকতেন। ইদানিং বাড়ি করে উঠে গেছেন পিছনের গলিতে। তবে এ পথ দিয়েই তাদের নিত্য যাওয়া আসা। এ বাড়িতে তেমন একটা আনাগোনা ছিল না ভদ্রলোকের। সময় কোথায়? সাত সকালে নাকে মুখে গুজে অফিস ছুটছেন, ধুকতে ধুকতে ফিরছেন রাত ৮টা-৯টায়। প্রাইভেট কোম্পানির চাকরি। নগণ্য কেরানি থেকে মাঝারি মাপের অফিসার অবধি উঠেছিলেন। মালিকরা তাঁকে তুড়ে খাটিয়েছে জীবনভর। সম্প্রতি অফিস থেকে বাতিল হওয়ার পর নিখিলেশবাবুর এখন অবসরই অবসর। সকাল বিকেল থেকে হাঁটতে যাচ্ছেন, দুদণ্ড দাঁড়িয়ে কথা বলছেন প্রতিবেশীদের সঙ্গে। আমার এখানেও ঢুমারেন হুটহাট। চাটা খান। অফিস জীবনের অতি তুচ্ছ তুচ্ছ কাহিনীও শোনান পরম উৎসাহে। সাদাসিধে নিরীহ গোছের মানুষটিকে আমার বেশ লাগে। সেই নিখিলেশবাবু আজ এমন রুদ্রমূর্তি কেন? নার্ভাস মুখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ছ্যা ছ্যা, কোনো ভদ্রলোক সংসার করে? আপনি মাথা মোড়াননি মশাই, বেঁচে গেছেন, বেঁচে গেছেন। বিবাহিত পুরুষদের হে এক চিরন্তন বুলি। দিল্লিকার লাড্ডুর কেস আর কি। দিদিরা আমার বিয়ে নিয়ে চাপাচাপি করলে জামাইবাবুও ওই একই গান গায়। হেসে বললাম, বৌদির সঙ্গে জোর হয়েছে বুঝি? হয়েছে মানে? উঠতে বসতে বাপ বাপান্ত করছে। লাইফটা আমার হেল হয়ে গেল মশাই। কোথায় ভাবলাম রিটায়ারমেন্টের পর একটু শুয়ে বসে সুখ করব, বই টই পড়ব, ভালো ভালো গান শুনব। ঘাড় গুঁজে ৩৬ বছর চাকরি করে গেছি, জানেনই তো। অফিসে কি টেনশনে থাকতাম। ভেবেছিলাম শেষ দিনগুলো অন্তত একটু শান্তিতে কাটবে। কোথায় কি? বাড়িতে ২ মিনিটও তিষ্ঠতে পারছি না মশাই। বই পড়তে গেলে হাত থেকে কেড়ে নেয়, গান শুনতে গেলে টেপ বন্ধ করে দেয়। বড় গোলামের ঠুংরি শুনছি, মুখের সামনে এসে অ্যাঁ করে এমন ভ্যাংচাতে শুরু করলো। সে কি? কেন? তার লাখো কমপ্লেন। আমি নাকি তাকে সারা জীবন কষ্ট দিয়েছি, তার কোনো স্বাদ আহ্লাদ পূর্ণ করিনি। সে শুধু দাসীবাদীর মতো খেটে খেটে হাড়মাস কালি করেছে। বলে কি জানেন, আমায় কখনো কোনো শখ আহ্লাদ করতে দাওনি, এখন তুমি ফুর্তি মারবে? চলবে না, চলবে না। হুম, বোঝা গেল। শেষ বয়সে পৌঁছে বৌদি এবার খেপেছেন। খেপতেই পারেন, কষ্ট তো কম করেননি রমলা বৌদি। পাড়াশুদ্ধ লোক দেখেছে কি জামা কাপড় পরেই না ঘুরতেন বৌদি। সস্তা ছিটের ব্লাউজ, জনতা মিলের শাড়ি। কোনো সামাজিক অনুষ্ঠানেও বৌদিকে তেমন গয়নাগাটি পরতে দেখা যায়নি কখনো। বই ম্যাগাজিন পড়ার শখ ছিল খুব। দুদিন পর পরই পাড়ার লাইব্রেরিতে ছুটতেন। নিখিলেশবাবু কসমিনকালেও হাতে করে কোনো পত্রিকা কিনে এনেছেন বলে মনে হয় না। শখ শৌখিনতা, সিনেমা, থিয়েটার তো দূরস্থান। বউ ছেলে মেয়ে নিয়ে নিখিলেশবাবু ভ্রমণে বেরিয়েছেন বোধহয় সাকুল্যে বার ২-৩। ওই বড়জোর দীঘা, গাডুলি, আর একবার বোধহয় দার্জিলিং। ব্যাস। স্বামী সঙ্গই বা কতটুকুন পেয়েছেন রমলা বৌদি? কর্তার তো ধ্যান জ্ঞান স্বপ্ন ছিল মালিক, লেজার ক্যাশ, বই আর ব্যালেন্স শিট। এহেন স্বামীর বিরুদ্ধে রমলা বৌদির তো অনেক আগেই ঝান্ডা ওড়ানো উচিত ছিল। গোকুলের মাকে চা চড়াতে বলে এসে সিগারেট ধরালাম একটা, নিখিলেশ বাবুকেও দিলাম। নিখিলেশ কখনো নিজে সিগারেট কিনে খান না,
তবে দিলে খান। ঠাট্টার সুরেই বললাম, যাই বলুন, বৌদির কিন্তু রাগের লেজিটিমেট গ্রাউন্ড আছে। আপনিও তো সত্যি নেগলেক্ট করেছেন বৌদিকে। আপনি আপনিও এই কথা বলছেন? ছুরি খাওয়া জুলিয়াস সিজার মার্কা মুখে তাকালেন নিখিলেশ। অভিমানে গলা দুলে গেল। বিলাসিতা বর্জন করা খারাপ? আমি নিজে ৩০ টাকা দামের বেশি শার্ট পরেছি কোনোদিন? কখনো কোনো নেশা করিনি, এক চা ছাড়া, তাও দুধ চিনি বাদ। মালিকরা তো হপ্তায় হপ্তায় পার্টি দিত। এই নিখিলেশ নন্দীকে দৌড়তে হতো হ্যাপা সামলাতে। সেখানে মদের বন্যা বয়ে যেত, কিন্তু দিস পার্সন কখনো ওসব ছুঁয়েও দেখিনি। লোভ হয়েছে, সুযোগও ছিল, তবু কোনো দিন একটা শিপ পর্যন্ত দিলাম না। নিজেকে কন্ট্রোল করেছি। বলেছি, খবরদার নন্দী, ভালো লেগে গেলে এই সারে সর্বনাশ। গরিবের ঘোড়া রোগ মানেই লাইফ ফিনিশ। কেন করেছি? হ্যাঁ? মুখ থেকে বেরিয়ে গেল, কেন? ওই বউ ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। আমি বয়ে গেলে ওদের কি গতি? ২৪ ঘন্টা একটাই চিন্তা, যেন বউ ছেলে মেয়ের মাথার ওপর একটা ছাদ থাকে, যেন তাদের দুমুঠো ডাল ভাতের কখনো অভাব না হয়। অফিস থেকে লোন নিয়ে জমিটা কিনলাম। দেখেছেন তো কত কষ্টে একটু একটু করে বাড়িটা তুললাম। কার জন্য বলুন? কাদের জন্য? এবার অবশ্য ঘাড় নাড়াতেই হলো। বটেই তো, বাড়ি আর মানুষ কার জন্য বানায়? নিখিলেশবাবুর গৃহ নির্মাণ এ পাড়ায় এক ঐতিহাসিক ঘটনা। লিন্টন অবধি গেঁথে ফেলে রাখলেন বেশ কয়েক বছর। তারপর বোধহয় পয়সা টয়সা জোগাড় করার পর ছাদ ঢালাই হলো। দরজা জানলা বসেছিল প্রায় ৬ মাস ধরে। একটা একটা করে গ্রিল লাগানো হলো। আমরা ঠাট্টা তামাশা করতাম, বলতাম তাজমহল হচ্ছে। তবে হ্যাঁ, সবুরে মেওয়া ফলে। খাসা হয়েছে বাড়িখানা। ৩-৩খানা ঘর, ২টো দক্ষিণমুখো, খোলামেলা বড় রান্নাঘর, সুন্দর একখানা খাওয়ার জায়গা, মেঝেই মোম পালিশ মোজাইক, চমৎকার হাওয়া খেলে বারান্দায়। কোনো ক্রমে দোতলা তুলে নিতে পারলে ভাড়া দিয়েই নিখিলেশবাবুর ছেলে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খেতে পারে। নিখিলেশ আপন মনেই দাঁত কর্মর করছেন। আর নয়, আর নয়, যার জন্য জীবনপাত, তার লাথি ঝাঁটা খেয়ে পড়ে থাকতে পারবো না। খুব শিক্ষা হয়েছে। মানুষটার জন্য একটু মায়াই হলো। বললাম, যাব বললেই কি যাওয়া যায় নিখিলেশবাবু? কেন? আটকাচ্ছে কে? পিছু টান। পিছু টান? আমার? হাহ! সিগারেট এতক্ষণ হাতেই ধরেছিলেন নিখিলেশবাবু। ফস করে ধরালেন। চা রেখে গেছে গোকুলের মা। কাপটা টানলেন। শুনুন মশাই, অফিস ছিল আমার প্রাণ, বুঝলেন? প্রাণ। সেবার ৭৮-এ অত বড় বন্যা হলো। গোটা কলকাতা জলের তলায়। জনমনীষী পথে বেরোচ্ছেন না। গিন্নি খিচুড়ি বসিয়ে বলল, ঘরে বসে ২টো দিন জিরিয়ে নাও। দিস ম্যান, নিখিলেশ নন্দী, প্রায় সাঁতরে সাঁতরে অফিসে চলে গেল। একা। মালিকরা পর্যন্ত হাঁ। করেছেন কি নন্দীবাবু? এই বিপদ মাথায় করে? সাফ বলে দিলাম, অফিস ডেতে বাড়ি বসে থাকতে হলে সিক হয়ে পড়বো স্যার। তো সেই অফিসকেই আমি মন থেকে মুছে ফেলেছি। আর এ তো ছিঁড়ির সংসার। রিটায়ারমেন্টের পর প্রথম প্রথম আমার খিদে হতো না, ঘুম হতো না। সারাক্ষণ মনে হতো কি নেই কি নেই, দম বন্ধ হয়ে আসতো। অত বড় দড়িটা ছিঁড়ে ফেলতে পারলাম, সংসার তো সে তুলনায় সুতো। হাহ! নাহ, মানুষটা সত্যিই রেগেছে। জিজ্ঞেস করলাম, যাবেন যাবেন তো করছেন, যাবেনটা কোথায়? সেও ঠিক করে ফেলেছি, বড়দির কাছে যাব। জামাইবাবু মারা যাওয়ার পর থেকে বড়দিটা বড় একা। ছেলে থাকে সেই ব্যাঙ্গালোরে। সপ্তাহে একটি করে এসটিডি, কেমন আছো মা, ঠিক আছো তো মা, আর মাসে মাসে কটা টাকা পাঠানো। ব্যাস, ছেলের ডিউটি খতম। বড়দি বেচারা তো রোজই ফোনে ডাকছে, এবার আমার কাছে কটা দিন থেকে যা না হাবু।
টাটানগরে বর্দির প্যালেসের মতো বাড়ি, জানলা খুললেই পাহাড়। তোফা থাকবো ভাই বোনে। মৃদু গলায় বললাম, যান তাহলে, কটা দিন ঘুরেই আসুন। নো, কটা দিন নয়, জন্মের শোধ যাব। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, ছেলেও চাকরি পেয়ে গেছে। এখন আর ৭০-এও বলতে পারবে না নিখিলেশ নন্দী বাপের রেসপন্সিবিলিটি ছেড়ে হেগে গেল। কি বলবে? তা হয়তো বলবে না, কিন্তু বৌদির মহারানীর ব্যবস্থাও কমপ্লিট। পিএফ গ্র্যাচুইটির টাকা তো পোস্ট অফিসেই আছে, জয়েন্ট অ্যাকাউন্ট। মাসে ৩,৫০০ মতন আসে, ওতে রানিমার স্বাদ আহ্লাদ মিটবে না? এ যে একেবারে পাকা বন্দোবস্ত। নন্দীবাবু তাহলে সত্যিই চললেন? মনটা একটু খারাপই হয়ে গেল। আহারে, এই বয়সে বিদেশ বিমুইয়ে বাকি জীবনটা? না, বিয়ে না করে দিব্যিই আছি। সংসারী মানুষের শেষ বয়সেও বড় আতান্তর। দিন ৭ জন্য দিল্লি গিয়েছিলাম, হেড অফিসের জরুরি তলবে। ফিরে আসার পর থেকেই বাড়ি ভর্তি লোক। জলপাইগুড়ি বাসিনী মাস্তুতো বোন ছুটকি এসেছে, সঙ্গে বর, বাচ্চা, দেওর, ননদ। রোববার একটু মাংস কিনতে বাজার গেলাম। লম্বা লাইনে দাঁড়িয়ে ঘেমে নিয়ে কেজি ২ রেওয়াজি খাসি ব্যাগে ঝুলিয়ে ফিরছি নিখিলেশ বাবুর মুখোমুখি। তারও হাতে বাজার, এক রাশ লাউ ডগা উকি দিচ্ছে থলি থেকে। মুখ দিয়ে বেরিয়ে গেল, উমা, আপনি টাটানগর যাননি? না। কেন? ষড়যন্ত্র, কনস্পিরেসি। মানে? যাব বলে সব ঠিকঠাক, ব্যাগ লাগেজ গুছিয়ে ফেলেছি, ভোরেই স্টিল ধরব। আপনার বৌদি আমাকে টাইট দেওয়ার জন্য বাথরুমে আছাড় খেয়ে পড়ল। কথাটা ঠিক হৃদয়ঙ্গম হলো না। নিখিলেশ বাবুর পায়ে আছাড় না খেয়ে বাথরুমে কেন? নিখিলেশ বাবু ১ মাইল লম্বা শ্বাস ফেললেন। ব্যাস, টাটানগরের দফা রফা। তাকে নিয়ে দৌড়াদৌড়ি করো, ডাক্তার দেখাও, এক্স-রে করো। আহা, ফ্র্যাকচার নাকি? লৌহ মানবীদের হাড় ভাঙে না মশাই, বড় জোর মচকায়। নিখিলেশ মুখ বেঁকালেন। আপনার বৌদির তো বচন ১৬ আনা, কিন্তু বসে বসে তার ঠ্যাঙে মালিশ করার জন্য ছাই ফেলতে ভাঙাকুলো এই নন্দী। যাক, এক আছাড়ে মান ভেঙেছে তাহলে। মজা করার জন্য বললাম, বৌদিকে তাহলে ক্ষমা ঘেন্না করে নিলেন তো? কক্ষনো না, নেভার। নিখিলেশ বিড়বিড়িয়ে উঠলেন, কি বেঈমান মহিলা জানেন? শুয়ে শুয়ে কোঁকাচ্ছিল, পদসেবা করে খাড়া করে দিলাম। এখন বলে কিনা আমি নাকি ইচ্ছে করে সাবান জল ফেলে রেখেছিলাম বাথরুমে। ওই মহিলার সঙ্গে আর আমি থাকি? আরে যেতে দিন। বৌদি কি আর সত্যি সত্যি বলেছে? রঙ্গ করেছে। রঙ্গই বটে, কত নাটক যে জানে। নিখিলেশের ঝাঁজ হঠাৎ বেড়ে গেল। ছেলেটাকেও পুরো কবজা করে নিয়েছে মশাই, জানেন? এখন ছেলেকে দিয়েও সকাল বিকেল অপমান করাচ্ছে। নিখিলেশ বাবুর ছেলেকে আমি বিলক্ষণ চিনি, মোটামুটি ভদ্র, বিনয়ী। দেখা হলে কাকু কাকু করে, শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেয়। সেই ভাবলু বাবাকে অপমান করেছে। নিখিলেশ গজগজ করে চলেছেন। খাইয়ে পরিয়ে যাকে মানুষ করলাম, তার মুখের কি ভাষা! বলে, টাটানগর ঝুটানগর যেখানে যেতে চায় যেতে দাও মা। কে ওই বুড়ো ভামকে চিরকাল পোষে দেখো, খুঁটি পোতা আছে না, খাটালে না ফিরে মোষ যাবে কোথায়? অবিশ্বাসের সুরে বললাম, বাবলু এসব বলেছে? যা, হতেই পারে না। বিশ্বাস হচ্ছে না? আরো কি বলেছে শুনবেন? আমি নাকি মক্ষীচুষ, পিঁপড়ের পেট টিপে চিনি খাই। ছেলে মেয়েকে নাকি আমি ৭ জন্মে একটা ভালো জামা কাপড় কিনে দিইনি। একই ছিট কাপড়ে দুজনকে। আমি নাকি ওদের ভালো মন্দ খেতে পর্যন্ত দিইনি। চিরটাকাল শুধু পুঁই শাক, নলচে শাক, কুমড়ো, পেঁপে আর তেলাপিয়া চাঁড়াপোনা খাইয়েছি।
আমি নাকি বাপ নই? হরিদাস চামার? ছি, 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 ছি! বাবার সঙ্গে এইভাবে কথা বলতে হয়? নাহ, বাবলুর সম্পর্কে ধারণাটা আমার আজ থেকে বদলে গেল। বিরক্ত মুখে বললাম, কি যে সব হয়েছে আজকালকার ছেলেমেয়েরা! বলুন, বলুন, আপনিই বলুন। তেলাপিয়া চারাপোনা কি খারাপ মাছ? না পুঁই নলচে কুমড়োয় ভিটামিন কম আছে? আরে বাবা, দুবেলা পেট পুড়ে খেতে পেয়েছিস তো নাকি? ফিনান্স কন্ট্রোল করেছিলাম বলেই না একখানা আস্ত 10 লাখই বাড়ি পেয়ে গেলি? তার হিসেব কে দেখে, অ্যাঁ? ঠিক, ঠিক। আমারও গলা চড়ে গেল। তা বাবলু তো এখন নিজে কামাচ্ছে। গ্যাঁটের পয়সায় ফুটুনি করে না কেন? মাংস কাবাব যত খুশি খাক না, কে বাধা দিচ্ছে? হুম, নিজের পয়সায় খাবে, সেদিকে তিনি শাহেনশা। পায় 2,500, আমায় ঠেকায় 500। মাদার্স ট্রেনিং। বাপ যতদিন জিন্দা আছে দুইয়ে যা, দুইয়ে যা। বাকি 2,000-এ কি করছে জানতে চান? মাতাশ্রী গরুরের মতো ঝাঁপিয়ে পড়বেন। ছেলের রোজগারে নজর দাও। লজ্জা করে না? ঠিক আছে, মাল করি দিবি না দিবি না, অন্তত চুপ থাক। উল্টে আমার ওপরেই চোটপাট। বাড়িতে কেন এখনো কালার টিভি এলো না? সাদা কালোয় ন্যাংটো নাচ দেখে সুখ হয় না মা বেটার। আদ্যিকালের ফ্রিজে বরফ জমে তাল হয়ে যাচ্ছে। নতুন কেন আসে না? কত বলবো মশাই? লিস্ট করতে গেলে আপনার থলির মাংস পচে যাবে। হুম, সত্যি আপনার কিছুদিন বাইরে চলে যাওয়া দরকার। যাবই তো, চলে যাব। গো আই মাস্ট, কাল পরশুর মধ্যেই। তবে টাটানগর নয়, টাটানগরকে ওরা ঝুটানগর বলেছে। নিখিলেশ উদাস চোখে তাকালেন। ডিসিশন ফাইনাল? টাক্কি যাচ্ছি। খুড়তো ভাই আছে, সেও আপনার মতোই ব্যাচেলার। দু ভাইয়ে নদীর ধারে বসে থাকবো, ফুরফুরে হাওয়া খাবো, ইচ্ছে হলে নৌকো চলবো। ফাইন। নিখিলেশ বাবুর দিকে সামান্য ঝুঁকে চাপা স্বরে বললাম, সঙ্গে একটা সৎ পরামর্শ দিই। বউ ছেলেকে একটু টাইট দিন। কটা মাস একটা ফার্দিংও ঠেকাবেন না। কত ধানে কত চাল বুঝুক। পুরোপুরি বন্ধ করে দেব? নিখিলেশ ঘাড় চুলকোলেন। ভাবছিলাম যদি অল্প করে দিই। কেন দেবেন? বাবলুকে যদি পুরো 2,500-ই সংসারে ঢালতে হয়, তাতেও তো 1,000 4 তো মিনিমাম লাগেই মাসে। তারপর ধরুন বাবলুর একটা নিজের হাত খরচা আছে, বিড়ি সিগারেট ধরেছে। একেবারে হাত খালি হয়ে গেলে অষ্টপ্রহর আমার গুষ্টির তুষ্টি করবে না? সে এখানে গাল পারবে আর আমি ওখানে জিভ কামড়ে মরব। বুঝেছি। আমার গলায় আপনা আপনিই ব্যঙ্গ এসে গেল। স্নেহ অতি বিষম বস্তু। না, 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 ওসব স্নেহ টেহ কিছুই নেই আমার। মায়া টায়াও না। নিখিলেশ তড়িঘড়ি বলে উঠলেন, রিটায়ারমেন্টের পর বুঝলেন, প্রথম প্রথম কদিন ভুল করে 8টার সময় স্নান করে ফেলতাম। ভাবতাম গায়ে যখন জল ঢেলেই ফেলেছি, যাই একটু অফিসে চক্কর মেরে আসি। পরপর গেলামও কদিন। প্রথম দিন খাতিরদারি হলো, দ্বিতীয় দিনও চাটা খাওয়ালো সবাই। তৃতীয় দিন দেখি সবাই কেমন আমাকে দেখে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। চতুর্থ দিন বসে আছি, বসে বসে কাজকর্ম দেখছি। ছোট মালিক হঠাৎ চেম্বার থেকে বেরিয়ে এলো। হেসে বলল, হি হি, নন্দীবাবু, আপনার পাওনা গন্ডা কিছু বাকি আছে নাকি? ব্যাস, ইঙ্গিতটা বুঝে গেলাম। পরদিন থেকে যাওয়া বন্ধ। এই 7 মাসে অফিসের আর ছায়াও মাড়ায়নি। অফিস আর সংসার এক হলো? এক তো নয়। অফিস আমার অনেক আপনার ছিল। লোকজন সেখানে আমায় মান্যিগণ্যি করত, ভালোবাসত। একদিন আমায় না দেখলে অস্থির হয়ে পড়ত। আর সংসারে তো সবাই জুতো পেটা করার জন্য মুখিয়ে আছে মশাই। অত বড় দড়িটা আমি টুসকি বাজিয়ে ছিঁড়ে ফেলতে পারলাম। সে জায়গায় বউ ছেলে? সুতো, সুতো। নিখিলেশের চোখ
চকচক করে উঠল। দেখে নেবেন, এবার আমি চলেই যাব। টাকিয়ে আমায় টানছে। বলতে বলতে হাঁটা দিলেন নিখিলেশবাবু। থলির লাউ ডগা নাচিয়ে চলে যাচ্ছেন ধীর পায়ে। ৬০ বছর বয়সেই কেমন যেন পুজোটে মেরে গেছেন মানুষটা। দূর থেকে ৭ বুড়োর এক বুড়ো মনে হয়। আহা, বেচারা এবার সত্যিই যেন চলে যেতে পারেন। বর্ষা গিয়ে শরৎ আসার মুখে কলকাতায় বড় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয় প্রতিবারই। শ্রী মশাদের আমার ওপর যেন একটু বেশিই আক্রোশ। গত বছরও ১০ দিন বিছানায় ফেলে রেখেছিল। এবারও কুইনিন গেলার হাত থেকে রেহাই পেলাম না। গোকুলের মা আমায় যথেষ্ট সেবা যত্ন করে, তবু মেজদি এসে রয়ে গেল কিছুদিন। জ্বর ছাড়ার পরও চি চি করছি আমি। মেজদি হাড্ডির জুস, চিকেন স্যুপ করে করে খাওয়াচ্ছে। আর আমি কেন বিয়ে করলাম না, বুড়ো হয়ে যাচ্ছি, এরপর কে আমায় দেখবে, এসব বলে দিনরাত হাহুতাশ করে চলেছে। মেজদিকে সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মাঝে আমি নিখিলেশ বাবুর গল্প শোনাই। সংসারী নিখিলেশ নন্দী হওয়ার থেকে ব্যাচেলার উদয়বরণ চাকলাদার হয়ে বেঁচে থাকা অনেক শান্তি, নয় কি? সেদিনের পর আর নিখিলেশ বাবুর সঙ্গে দেখা হয়নি। আমার অসুখের সময়েও আসেননি তিনি। খবর নিয়ে দেখেছি, সম্ভবত টাকি চলেই গেছেন। যাক, ইচ্ছামতির তীরেই নয় শান্তিতে থাকুন ভদ্রলোক। সেদিন সকালে বসে খবরের কাগজ উল্টোচ্ছি, মেজদি হরলিক্স নাড়তে নাড়তে এলো। এবার তো আমায় যেতে হয় রে পল্টু। কেন, অসীমদার এত্তেলা এসে গেছে? হুম, তার ভারী বয়েই গেছে। আমি যত না থাকি ততই তো ওর মজা। প্রাণের সুখে ঘরদোর নোংরা করবে, অখাদ্য কুখাদ্য আনিয়ে আনিয়ে খাবে, ক্লাবে তাসের আড্ডায় মজাসে পড়ে থাকবে। একেবারে ছাড়া গরু। এ কি রে, জেন্ডার ভুল করছিস কেন? ষাঁড় বল, নয়তো বলদ বল। বলছি তোর অসীমদাকে। মেজদি হি হি হাসছে। চেয়ারে টেনে বসল। একটু আনমনা স্বরে বলল, ইতুল মিতুলের ওপর সংসার ফেলে এসেছি, মেয়ে দুটোই বা কি করছে কে জানে। পুজোর কেনাকাটাও কিছু করা হয়নি। যাবি তো যা না, অত ভনিতা করছিস কেন? সংসার তো করলি না, কত রকমের চিন্তা থাকে, তুই কি বুঝবি। সর্বনাশ, আবার পুরনো কাসন্দিতে ঢুকবে নাকি? কথা ঘোরাতে বললাম, এবার তোরা পুজোর পর কোথাও যাচ্ছিস না? বেশি দূর যাওয়া যাবে না রে, সামনেই মিতুলের টেস্ট পরীক্ষা। ভাবছি এই দিন পাঁচেকের জন্য ঘাটশিলা গালুডি কোথাও একটু ঘুরে আসি। গালুডি? হ্যাঁ, গালুডি। তুইও চল না, ভালো লাগবে। হ্যাঁ না কিছু বলার আগেই গোকুলের মা উঁকি দিয়েছে। দাদাবাবু, সেই ভদ্রলোকটা এসেছে। সাত সকালে কে এলো আবার? ওই যে তোমার নিকেল বাবু, সঙ্গে একটা ছানাও আছে। নিকেলকে? চট করে মাথায় এলো না। উঠে পায়ে পায়ে বসার ঘরে এসে রীতিমতো চমকিত। নিখিলেশ বাবু, সঙ্গে একটি ফুটফুটে বাচ্চা, নাতনি? তাই হবে, একদম উমা বসানো মুখ। নিখিলেশ বাবুর হাতে একখানা পাউরুটি আর কলা আঙুরের ছোট প্লাস্টিক প্যাকেট। নিখিলেশ যেন আরো বৃদ্ধ হয়েছেন কদিনে। কোল কুঁজো ভাবটা বেড়েছে, গাল দুটো বসা বসা, চোখে যেন কেমন উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত ভাব। ডলপুতুল নাতনিটি একেবারে কোল ঘেঁষে দাঁড়িয়ে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নিরীক্ষণ করছে চতুর্দিক। শিশুটিকে দেখে চোখ জুড়িয়ে গেল। আলতো হাত চালালাম রেশম রেশম চুলে। বাহ, উমার মেয়েটি তো ভারী মিষ্টি হয়েছে। হুম। নিখিলেশ মাথা দুলালেন। তা আপনার শরীর এখন কেমন? ভালোই আছি, একটু উইকনেস আছে, এই যা। নেক্সট মানডে অফিসে জয়েন করে যাব। আপনার অসুখের খবর পেয়েছিলাম।
রোজই আসবো আসবো ভাবতাম, হয়ে উঠত না। এমন বিশ্রী একটা ঝঞ্ঝাট যাচ্ছে। আবার কি হলো? সে অনেক কথা। নিখিলের সোফায় শরীর ছেড়ে দিলেন। টাকি যাব বলে রেডি। ভাইকে ফোনও করে দিয়েছি। দুম করে উমা এসে উপস্থিত। সঙ্গে এই বাচ্চা। বরের সঙ্গে আর বনিবনা হচ্ছে না। কেটে ফেললেও সে আর শ্বশুরবাড়ি যাবে না। সে কি? একদিন পর? অনেক কাল ধরেই নাকি চলছিল জামাই নাকি খুব মদ খায়। বেহেড হয়ে এসে উমার গায়ে হাত ফাতও দেয়। একটু আধটু কানে আসেনি যে তা নয়, আমল দিইনি। ভেবেছিলাম বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু উমা বলছে সে নাকি সহ্যের সীমা পার হয়ে গেছে। কি সাংঘাতিক কাণ্ড! তারপর ধুমধুমার লঙ্কা কাণ্ড। উমা আসার পর তেরাত্তিরও পেরোয়নি, জামাই এসে হাজির। সঙ্গে সঙ্গে তুতুল, ঝগড়া চেঁচামেচি। আপনার বৌদি চেল্লাচ্ছে, বাবলু গাঁক গাঁক করছে। উমা হাউমাউ করে জামাইকে তেড়ে যায়। জামাইও আস্তিন গুটিয়ে উমাকে মারতে আসে। তারও বউ সম্পর্কে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। উমা নাকি তার ভাতে রেঁধে দেয় না, নাচতে নাচতে যখন তখন বেরিয়ে যায়। কার কথা বিশ্বাস করি বলুন তো? সংসারে সত্যিটা যাচাই করা বড় কঠিন কাজ। তবু বললাম, অবশ্যই মেয়ের কথাই বিশ্বাস করবেন। একেবারে নিরুপায় না হলে মেয়েরা কি ঘর ভাঙে? বুঝদারদের মতো মাথা নাড়লেন নিখিলেশ। সপ্তাহখানেক পর আবার জামাই এলো। গুটলিকে ছিনিয়ে নিয়ে যায় আর কি। উমাকে জব্দ করার তাল। সেদিনও জোর হইহট্টগোল। সে প্রায় থানা পুলিশ হওয়ার জোগাড়। তারপর শুরু হলো টেলিফোনে ভয় দেখানো। গুটলিকে আটকে রেখে পার পাবে না। তোমার আমি সর্বনাশ করে দেব। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। ঝপ করে থেমে গেলেন নিখিলেশ বাবু। মেজদি, হাতের কফির ট্রে, প্লেটে কুচো কুচো নিমকি বিস্কুট। গুটলি বেশ দুরন্ত মেয়ে। কমিউনিটাই এ বাড়িতে দিব্যি সড়গড় হয়ে গেছে। ছুটে বেড়াচ্ছে এ ঘর ও ঘর। মেজদি ধরে নিয়ে এলো তাকে। মুখের সামনে একটা বিস্কুট এগিয়ে দিয়ে বলল, খাবে? ঝট করে মুখ ঘুরিয়ে নিল গুটলি। পরক্ষণে ছোট্ট থাবা দিয়ে মুঠো ভর্তি বিস্কুট তুলে নিয়েছে। একসঙ্গে সবটা মুখে পুরে দিল। মেজদি মিটিমিটি হাসছিল। গুটলির গালে একটা টোকা দিয়ে কফির কাপ তুলে নিলাম। কিন্তু আপনার জামাইটিকে দেখে তো ভালো ছেলেই মনে হতো। নিখিলেশবাবু নিরুত্তর। আড়ে আড়ে মেজদিকে দেখছেন। মেজদি বুঝি নিখিলেশবাবুর সংকোচটা টের পেল। সরে গেছে রান্নাঘরে। ফের নিখিলেশের মুখে কথা ফুটল। ভার ভার গলায় বললেন, ভালো দেখেই তো বিয়ে দিয়েছিলাম মশাই। সুন্দর চেহারা, ব্যাংকের অফিসার, 5 ফিগার মাইনে, বর্ধমান টাউনের ওপর নিজেদের বাড়ি, ফ্যামিলিটিও মোটামুটি শিক্ষিত। আমরা আর এর বেশি কি চাই বলুন? হুম, আমাদের তো এই এক দোষ, পাত্র কেমন দেখি, ছেলে কেমন দেখি না। নিখিলেশ বাবুর মগজে যেন কথাটা ঢুকলই না। ফ্যাল ফ্যাল তাকিয়ে রইলেন একটুক্ষণ। তারপর বললেন, তাও হয়তো একটা মিটমাট হতো। উমাটা সব ভেস্তে দিল। কিরকম? আমি এর মধ্যে একদিন বর্ধমান গিয়েছিলাম। কবে? কেন? এই তো গেল হপ্তায়। উমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সরাসরি কথা বলতে। 5 বছর হলো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা রয়েছে। উমা গুটলির ভবিষ্যৎটাও তো দেখতে হবে। তারা কি বললেন? ওরাও মিটমাট চাইছেন। ছেলেকে যথেষ্ট বকাঝকাও করেছেন। আমার রিকোয়েস্টে বেয়াই মশাই এসেও ছিলেন উমার কাছে। এই তো পরশু। কি ব্যবহারটাই না করলো আমার মেয়ে! ছি 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 ছি! যা নয় তাই শুনিয়ে দিল।
মানে মানুষটা মাথা নিচু করে ফিরে গেলেন। ফোঁস করে একটা শ্বাস ফেললেন নিখিলেশ। একটু নীরব থেকে বললেন, বিয়েটা বোধ হয় গেল, বুঝলেন? আমার ভীষণ খারাপ লাগছিল। ভেঙে পড়া মানুষ দেখলে বুকের ভেতরটা চিনচিন করে আমার। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। জোর করে হেসে বললাম, মন খারাপ করছেন কেন? একদিক দিয়ে তো ভালোই হলো। মেয়ের জন্যই নয় সংসারে রয়ে গেলেন, উপরি পাওনা নাতনিও রইল। মেয়ের কথা বলবেন না মশাই। পটাং করে নিখিলেশের চোখ খুলে গেছে। জানেন মেয়ে আমায় কি বলেছে? আমি নাকি ওর জীবনটা নষ্ট করে দিয়েছি। তাড়াহুড়ো করে ওই ছেলের সঙ্গে বিয়ে না দিলে ও নাকি আরও লেখাপড়া করতে পারত, নিজের পায়ে দাঁড়াতে পারত। আমি বর্ধমান গেছিলাম বলে কি চোটপাট? বলে, কোন আক্কেলে তুমি আমাকে না জানিয়ে ও বাড়ি গেছো? কেন আমাকে তাড়ানোর জন্য ছটফট করছো? তুমি বাপ না কসাই? উমা কি ভঙ্গিতে, কোন পরিস্থিতিতে কথাটা বাবাকে বলেছে জানি না। তবে তার অনুযোগগুলোও তো উড়িয়ে দেওয়ার মতো নয়। বলবো বলবো না করে বলেই ফেললাম। না গেলেই পারতেন। মেয়ে আপনার যথেষ্ট সাবালিকা। সে যা ভালো বুঝবে করবে। তাদের পার্সোনাল ব্যাপারে আপনার নাক গলাতে যাওয়ার প্রয়োজনটাই বা কি? না, আমার আর কোথাও কোনো প্রয়োজন নেই। ঢের হয়েছে, অনেক হয়েছে। সব শিক্ষা আমি পেয়ে গেছি। মা ভাইও এখন উমার সঙ্গে দোহারকি দিয়ে চলেছে। তুমিই দোষী, তুমিই দোষী। ছেলে তো এখন মুখের সামনেই আঙুল নাচাচ্ছে। আমি নাকি তারও জীবন নষ্ট করে দিয়েছি। কেন তার পেছনে ৭টা টিউটর লাগানো হয়নি, চিরকাল মালিকদের তেলুয়া হয়েছিলাম, তবু কেন ওকে আমাদের অফিসে ঢুকিয়ে দিতে পারলাম না ভাবুন। যে যার জীবন নিজেই তৈরি করবে। আমি কেন চামচা করে খাইয়ে দেব? তুই যদি বিকমে অনার্স না রাখতে পারিস সে কি আমার দোষ? আমার জন্য কে কবে কি করেছে? আমি একটু একটু করে ওপরে উঠিনি নিজের চেষ্টায়? নিখিলেশবাবুর গলা ধরে এলো। চোখের কোণ দুটো চিকচিক করছে। মানুষটার শীর্ণ হাতে হাত রাখলাম। মৃদু চাপ দিয়ে বললাম, শান্ত হন। শান্ত আমি হয়েই গেছি। হাতটা আস্তে আস্তে ছাড়িয়ে নিলেন নিখিলেশ। নিস্তেজ গলায় বললেন, এদিকের পাট সব চুকিয়ে ফেলেছি। সব। পোস্ট অফিসের টাকাটা মেয়ের আর মায়ের নামে জয়েন্ট করে দেব। বাড়ি অর্ধেকটা ছেলের নামে থাকবে, অর্ধেক মা মেয়ের নামে। থাক তোরা সুখে। আমার ছায়াও আর তোদের দেখতে হবে না। যাহ, তা হয় নাকি? এখন তো আপনার আবার একটা নতুন মায়া এসে গেল। এ গুটলি? আরে দূর, মায়া টায়া আমার কিচ্ছু নেই। সব অনিত্য। এ আমি সার বুঝেছি। অনিত্যও নয়, মিথ্যে, অলীক। যতই গুটলিকে ট্যাঁকে নিয়ে ঘুরি, গুটলিও আমার নয়। সুতো, সুতো, কুচি কুচি সুতো। অফিসের মতো অত বড় দড়িটাই ১ সেকেন্ডে উপড়ে ফেললাম। হ্যাঁ, এবার আর কোনো আত্মীয় স্বজন নয়। একটা ভালো বৃদ্ধাশ্রমের খোঁজ পেয়েছি টিটাগড়ে। গঙ্গার ধারে একেবারে বুড়োর পালে মিশে যাব মশাই। ব্যাংকে ১,০০,০০০ টাকা মতন ফিক্সড আছে। ভেবেছিলাম ছেলের বিয়েতে খরচা করব। তা তিনি তো এখন তালে বর হয়েছেন। বিয়েটুকু অন্তত নিজের মুরদে করুক। তারপর বউ এলে ননদ ভাজে লাঠি লাঠা হোক। কি শাশুড়িকে বউ এক ঘরেই করে দিক, কিংবা আমার কম রোজগেরে ছেলে সংসার চালাতে গিয়ে মুখের রক্ত তুলুক। আমি আর দেখতেও আসবো না। সহসা নিখিলেশের বাকরোধ হলো। চোখ চঞ্চল হয়ে উঠেছে, ঘুরছে বনবন। গুটলি কোথায় গেল? গুটলি? আছে এদিক ওদিক। আপনার ছাদে উঠে যায়নি তো? বলতে বলতে তড়াক করে লাফিয়ে উঠেছেন নিখিলেশ। দৌড়ে গেলেন সিঁড়ির দিকে। এ কি, ছাদের দরজা তো খোলা। আপনার
আলসেটা খুব নিচু না? উত্তরের প্রতীক্ষা নেই। কোনো দিকে তাকানো নেই। প্রায় জরাগ্রস্ত ২ পা যুবকের মতো তরতরিয়ে সিঁড়ি ভাঙছে। উপরের গুটলির হাসি শোনা গেল। ছুটছে নির্ঘাত। দাদুকে তুর্কি নাচ নাচাচ্ছে। সিঁড়ির মুখটায় গিয়ে দাঁড়ালাম। একটু পরেই নিখিলেশ বাবুকে দেখা গেল। হাঁপাচ্ছেন, ঘামছেন। এক হাতে সিঁড়ির রেলিং ধরেছেন, অন্য হাতে নাতনি। নিখিলেশ নন্দী নামছেন সন্তর্পণে। আপন মনেই বলে চলেছেন, তোকে কি একটুও চোখের আড়াল করা যাবে না রে? তারা তো আমার হাতে ছেড়ে দিয়ে দিব্যি মজ মস্তি করছে। বুকটা আমার ছ্যাঁত করে উঠেছিল গো। তুইও শেষে মামার বাড়ির ধারা পেলি? তোর মামা ছাদ থেকে পড়ে হাত ভেঙেছিল। তোর মা রিকশা থেকে পড়ে গিয়ে পা ভেঙেছিল। তোর দিদার তো কোনো ব্যালেন্সই নেই। মনে মনে হেসে বললাম, বেচারা টিটাগড়ের বৃদ্ধাশ্রমও নিখিলেশ বাবুর কপালে নেই। টিটাগড়ের গঙ্গাও। বড় দড়ি হ্যাঁচকা টানে উপড়ে ফেলা যায়। ছোট ছোট সুতোর বাঁধন ছেঁড়া কি এতই সহজ? বন্ধুরা, আমাদের জীবনের মায়ার সুতোগুলো সত্যিই বড় শক্ত হয়। মোটা দড়ির চেয়েও অনেক বেশি শক্ত। আর তা আমরা যেন সারা জীবন ভোর ছিঁড়েও শেষ করতে পারি না। একটা সময় হাঁপিয়ে যাই তার কাছে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর নতুন নতুন আরও গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।